আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। সকাল 7:07 ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা, চট্টগ্রাম, আবুধাবি, ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এবারের ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে 18 মার্চ বন্ধ থাকবে সরকারি অফিস আদালত। সেক্ষেত্রে শবে কদরের ছুটি সহ 17 থেকে 23 মার্চ 7 দিনের সরকারি ছুটিতে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। এদিন রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন বিষয়ের আলোচনা হয়। বৈঠকের শুরুতে দেশের আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করারও নির্দেশ দেন সরকার প্রধান। এরপর তারেক রহমানের সভাপতিত্বে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভাও অনুষ্ঠিত হয়। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 9 এপ্রিল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত 27 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত বছরের 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করছি। মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করেছি এবং এর মধ্যে প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে এবং আপনারা জানেন যে একটি স্বনামধন্য টিভি চ্যানেল এটা লাইভ সম্প্রচার করতেছিল। যেই সাংবাদিক এই লাইভ সম্প্রচার করতেছিল উনিও এসেছেন এবং আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজনীতি দুর্নীতি বিরোধী সংস্থাটি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকে এমন একজনকে নিয়োগ দিতে হবে যিনি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করবেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হওয়ার মতো যে যোগ্যতা ও দক্ষতা এবং স্বচ্ছতা থাকা দরকার তা নবনিযুক্ত গভর্নরের ক্ষেত্রে অনুপস্থিত। অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে গভর্নরকে সরিয়ে দেওয়ার দাবি করে টিআইবি। কৌশলগত বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। এই নেতৃত্ব এই গভর্নর নিয়োগ বাতিল করে নতুন করে উপযুক্ত গভর্নর নিয়োগ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ অপসারণ প্রক্রিয়া, স্বচ্ছ কাঠামো প্রবর্তন, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব কমানো এবং স্বাধীন বিশেষজ্ঞ সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী পেয়েছে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানের সম্প্রতি বক্তব্যে তা স্পষ্ট। অভিযোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকা অবস্থায় নতুন সরকারকে সুবিধা দিয়েছেন। তাই তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সরকারকে প্রকৃত তথ্য বের করে আনার দাবি জানান তিনি। এছাড়া নির্বাচনের পর জুলাই সনদ আইনি বা সাংবিধানিক বৈধতা দিতে হবে এমন অঙ্গীকার করে ফ্যাসিবাদ বিরোধী সব দল স্বাক্ষর করেছে। কিন্তু আদালতকে ব্যবহার করে জনগণের রায় অবজ্ঞা করার চেষ্টা করেছে সরকার, এমন অভিযোগ জামায়াত নেতার। গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ান। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। রাজধানী খিলগাঁওয়ের গোড়ানে একটি স্বর্ণের দোকান থেকে 100 ভরি স্বর্ণ এবং টাকা লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে যুক্ত হচ্ছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্সের সাথে। নাহিদ, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, 100 ভরি স্বর্ণ নয়, 75 ভরি স্বর্ণ, 150 ভরি রূপা ও নগদ 1.5 লাখ টাকা মূলত চোর এখান থেকে নিয়ে যায়। মূলত পাশের একটি দোকানের তালা ভেঙে তারপরে দেয়াল ভাঙে, এরপরে স্বর্ণের দোকানে ঢুকে এই চুরি ঘটনাটি ঘটায়। রাত 12টার পরই এই ঘটনা ঘটে। সকাল 8টায় স্বর্ণের দোকানের মালিক তিনি জানতে পারেন যে তার দোকানের দেয়াল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এখানে সিআইডির ক্রাইম সিন রয়েছে, তারা আলামত সংগ্রহের চেষ্টা করছে। সিসি ক্যামেরা ছিল ভেতরে, সেই সিসি ক্যামেরা এবং ডিভিআরও মূলত সেই চোর নিয়ে যায়। এছাড়া যে পাল্লা ছিল, স্বর্ণ মাপার পাল্লা, সেই পাল্লাটিও নিয়ে যাওয়া হয়। তো পুরো দোকানের যত মালামাল ছিল সব কিছুই লুট হয়েছে। এই ঘটনায় পুলিশ বলছে যে তারা আশপাশে যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো তারা যাচাই বাছাই করছে। তবে সিসি ক্যামেরার কিন্তু সংখ্যাটাও কম। পুরো গোরান এলাকায়ও আমরা দেখেছি একদমই সিসি ক্যামেরার অস্তিত্ব নেই। র্যাবের সদস্যরাও রয়েছে, ডিবির সদস্যরাও কিন্তু স্পটে রয়েছে। তারা আলামত সংগ্রহের চেষ্টা করছে এবং তারা বোঝার চেষ্টা করছে যে এই চুরির ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে। এই সব কিছু নিয়েই মূলত এই গত 3-4 ঘন্টা ধরেই মূলত এখানে যাচাই বাছাই চলছে। তো এই ছিলই আমার কাছে রাজধানীর গোরান থেকে সবশেষ। দর্শক, জানছিলাম স্বর্ণের দোকানে ডাকাতির খবর। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বিগত সরকারগুলোর আমলে এবং আমদানি এবং বিদেশি কোম্পানির ঋণ নির্ভরতার কারণেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এজন্য জাতীয় সক্ষমতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারকে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন করে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সেই সাথে পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের তাগিদও দেন তারা। এছাড়া বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে জনস্বার্থ বিরোধী যেসব চুক্তি হয়েছে তা বাতিল করে শর্ত উন্মোচন করার দাবি জানানো হয়। এজন্য বিগত দিনে জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দাবিটা ছিল জাতীয় সক্ষমতা তৈরি করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যাতে দেশের মধ্যে এই যে আমাদের শত শত একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি ও বিদ্যুৎ খাত, তার মধ্যে আমদানি নির্ভরতা সাংঘাতিক রকম বেড়েছে। ঋণ নির্ভরতা সবই একের পর এক ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং বিদেশি কোম্পানি এখানে ডমিনেট করছে। এই পরিস্থিতির কারণে এখন ধরেন যদি আমদানি নির্ভরতা না থাকতো, ঋণ নির্ভরতা না থাকতো, তাহলে এই যুদ্ধ হলেও আমাদের জ্বালানি খাত, বিদ্যুৎ খাতে কোনো সমস্যা হতো না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ।
দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।